গুড আফটারনুন ক্লাস। আমরা ভারতীয় সংবিধানের সিরিজ করছি এবং সেই সিরিজের প্রথম যে তোমার হচ্ছে পিপিটি, সেই পিপিটির পড়াগুলোকে আমরা খণ্ড খণ্ড ভাগে ভাগ করছি। অলরেডি আমরা 1857 সালের এই 53 সালের আইন পর্যন্ত পড়েছি এবং সেই জায়গা পর্যন্ত মোটামুটি কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা 1858 সালের আইন থেকে শুরু করে একদম 1935 সালের আইন পর্যন্ত এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর আমাদের মূল মোটিভ থাকবে এটাই যে 1858 থেকে শুরু করে 1935 সালে যা যা হয়েছিল, তো সেই বিষয়টা এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি পড়াতে চলে আসছি। তো এই জায়গায় প্রথম যে কথাটা সেটা হচ্ছে কি, আমাদের এর আগের ভিডিওতে যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেই ভিডিও সেটা হচ্ছে কি যে তোমার যে কোম্পানিকে পুরোপুরি সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থাপনা 1853 সালের আইন অনুযায়ী করা হয়েছিল এবং শেষমেশ আমরা জানি 1857 সালের সিপাহি বিদ্রোহের প্রেক্ষাপটে কোম্পানিকে পুরোপুরি তুলে নেওয়া হয় এবং কোম্পানির জায়গায় নতুনভাবে যাকে নিয়ে আনা হয়েছিল সেটা হচ্ছে কে তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি নিজে থেকেই আসে, ঠিক আছে। এবং আসার জন্য তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট কী করলো, তোমার হচ্ছে পুরোপুরি কোম্পানি ব্যবস্থাটাকে তুলে দিল এবং সরাসরি নিজে ব্রিটিশ পার্লামেন্ট এখানে শাসন করতে শুরু করলো। এবং যে আইনের মাধ্যম দিয়ে এটা শাসন করতে শুরু করেছিল সেটা হচ্ছে ভারত শাসন আইন। এবং এই ভারত শাসন আইনটা কত সালে হয়েছিল? 1858 সালে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এই আইন আসার ফলে গিয়ে কী হলো? এই আইন আসার ফলে আমি কিছুক্ষণ আগে বললাম কোম্পানি পুরোপুরি উঠে গেল, ঠিক আছে। আর কোম্পানির জায়গায় নতুনভাবে এবার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট কাজ করতে শুরু করলো। কোম্পানির যিনি মেইন ছিলেন অর্থাৎ হচ্ছে ভারতীয় গভর্নর জেনারেল, সে ভারতীয় গভর্নর জেনারেল পদটাকে উঠিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় নতুন করে একটা পদ তৈরি করা হলো যার নাম হচ্ছে কি ভাইসরয়, ঠিক আছে। তো এটা কি এই যে ভাইসরয় পদটা যা হলো, লাস্ট যিনি তোমার হচ্ছে কি ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন তাকেই কিন্তু ভাইসরয় করা হলো। অর্থাৎ কোম্পানির সময় লাস্ট যিনি গভর্নর জেনারেল ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংই তোমার হচ্ছে কি এই সময় অর্থাৎ তোমার হচ্ছে 1858 সালের সময় ভারতের প্রথম ভাইসরয় হলেন, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রথম ভাইসরয় হলেন, শুধু ভাইসরয় পদটা থাকলো না, এই আইনের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে আরেকটা কাজ করা হলো, দ্বিতীয় একটা পদ তৈরি করা হলো যেটা হচ্ছে ভারত সচিব। অর্থাৎ এতদিন ধরে তোমার যে ভারতবর্ষে কোম্পানির মাধ্যম দিয়ে একজন ব্যক্তি ভারতের পরিচালনা করতো যেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল, 1858 সালের আইনের পর এখানে একজনের জায়গায় দুটা পদ তৈরি করা হলো। একটা হচ্ছে ভারত তোমার হচ্ছে ভারতের ভাইসরয় ব্রিটিশ পার্লামেন্টের তৈরি করা আইনের পরিপ্রেক্ষিতে এখানে প্রশাসনিক ব্যবস্থাকে চালাবে। আর একটা পদ ছিল সেটা হচ্ছে ভারত সচিব। অর্থাৎ ভারত সচিব কি করবে? ভারত সচিব হচ্ছে একদিকে যেমন ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিষয়ক মন্ত্রী, অন্যদিকে এখানে কি ধরনের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট করা যায় অর্থাৎ আইন বিভাগীয় ব্যবস্থাপনাটা এই ভারত সচিবের হাতে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো এইভাবে দুইজন ব্যক্তি তোমার হচ্ছে কি ভারতের শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে শুরু করলো এবং এটা করতে শুরু করলো কত সালের আইন অনুযায়ী? 1858 সালের আইন অনুযায়ী। তো চলো আমরা 1858 সালের আইনে কি কি রয়েছে আমরা সরাসরি চলে আসছি। প্রথমে কি আছে? ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, অলরেডি আমি বলে দিলাম, এটা বলেছি আগেই। তারপর হচ্ছে কি ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে গ্রহণ করে। আমি মনে করো এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে মহারানীর ঘোষণাপত্র বলে একটা এখানে বিষয় রয়েছে। মহারানী সেই ঘোষণাপত্রের মাধ্যম দিয়ে ভারতের জনগণকে আশ্বস্ত করে যে এরপর থেকে কোম্পানি আর এই ভারতের ব্রিটিশ পার্লামেন্ট যারা ভারতবর্ষে শাসন করবে তারা আর কোনো ভারতীয় জায়গাকে দখল করবে না। অর্থাৎ এর আগে যে সত্ত্ব বিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি যেগুলো ছিল তার মাধ্যম দিয়ে কোম্পানির যে প্রসার নীতি ছিল, এবার থেকে কোম্পানি আর কিন্তু প্রসার লাভ করবে না, ঠিক আছে। এবার এই কোম্পানি বলছি তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের মূল উদ্দেশ্যই থাকবে ভারতের নাগরিককে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া। একদম মহারানীর ঘোষণাপত্রে সরাসরি এইভাবে বলা ছিল, ঠিক আছে। আচ্ছা, এদিকে কি লাভ না লস হলো? বাস্তবে কিন্তু তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের লাভই হলো। কেন? কারণ হচ্ছে ভারতীয় যারা ব্যক্তিত্ব ছিল তারা ভালো করে জানে যে ব্রিটিশরা কতটা চক্রান্ত করবে। তো সেই চক্রান্তের উদ্দেশ্যে মহারানী ভালোপনার নাম করে তোমার হচ্ছে কি করলো, পরোক্ষভাবে তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের তোমার হচ্ছে হয়ে কাজ করতে শুরু করলো। অর্থাৎ
আগে গিয়ে কী করছিল, সেনাবাহিনী নামিয়ে বিভিন্ন জায়গাকে দখল করতে হচ্ছিল, হ্যাঁ, এবং অনেক বেশি ব্যয় সাপেক্ষ ছিল। এবার আর সেনাবাহিনী নামাতেই হচ্ছে না, ভারতের রাজা রাজন্যরা নিজে থেকেই তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ব্রিটিশ পার্লামেন্টের কাছে চলে আসছে এবং ন্যূনতম একটা তোমার হচ্ছে করের ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, এদেরকে পরবর্তীতে আমরা প্রিন্সলি স্টেট বলি। ঠিক আছে, আচ্ছা একটু এটাও মাথায় রাখবে, শুধুমাত্র করের ব্যবস্থা করে দিচ্ছে সেটা নয়, বেশিরভাগটা জায়গা যে দখল করেছিল কোম্পানি সেটা তো নয়, কোম্পানি যে জায়গাগুলোকে দখল করেছিল সেটা তুলনামূলকভাবে অনেক নগণ্য, অনেক কম। ঠিক আছে, তো যেহেতু অনেক কম, তার মানে বেশিরভাগ এবার রাজারাই এখানে তোমার হচ্ছে কি পার্লামেন্টের সাথে লিস্টেড হলো, এবং এই লিস্টেড হওয়ার কারণে প্রচুর পরিমাণে ট্যাক্স কালেকশন কিন্তু আরও বেড়ে গেল। অর্থাৎ কোম্পানিকে এই তোমার হচ্ছে একে পার্লামেন্টকে যেমন যুদ্ধ করতে হলো না, আলাদা করে কোনো চক্রান্ত বা পলিসি করতে হলো না, আবার ফের অন্যদিকে আবার কি রাজস্বকেও কিন্তু বাড়িয়ে নিল। তো এটা হলো ইতিহাসের কথা বললাম। হ্যাঁ, এখানে আমরা ইতিহাস পড়ছি না, এখানে আমরা হচ্ছে প্রশাসনিক সংস্কারের কথা পড়ছি, আমরা সেটাকে নিয়ে আলোচনা করব পরবর্তীতে। আচ্ছা, সি নম্বর দেখো কি বলছে, ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি অফ তোমার হচ্ছে স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিব নামে ভারত বিষয়ক একজন মন্ত্রী নিযুক্ত হন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম দুজন ব্যক্তি চালাবে, একজন হচ্ছে গভর্নর, এই তোমার হচ্ছে ভাইসরয়, আর দ্বিতীয় যে ব্যক্তি চালাবে তার নাম হচ্ছে ভারত সচিব। অর্থাৎ এবার থেকে দুটা পদ কিন্তু তৈরি হলো। ঠিক আছে, আচ্ছা, এই যে তোমার হচ্ছে তিনি ইংল্যান্ডে অবস্থান করে পরোক্ষভাবে ভারতের শাসন ব্যবস্থাকে পরিচালনা করবেন এবং 15 জন সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠন করে ভারত সচিবের কাজে সহায়তা করা হবে। অর্থাৎ এই যে ভারত সচিবের আবার 15 জনের একটা টিম থাকবে। ঠিক আছে, আর রানীর প্রতিনিধি হিসাবে কে থাকবে, তোমার হচ্ছে গভর্নর জেনারেল জায়গায় হচ্ছে কে, ভাইসরয়। ঠিক আছে, কে থাকবে, ভাইসরয়, এই যে ভাইসরয়। এবং রানীর প্রতিনিধি মানে এই হচ্ছে প্রশাসনের প্রধান প্রশাসন। ঠিক না, তো এই প্রথম ভাইসরয় যিনি নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে কি, লর্ড ক্যানিং। আশা করছি তোমাদের 1858 সালের আইনটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, তো এই আইনের মাধ্যম দিয়ে কোম্পানির অস্তিত্ব পুরোপুরি নষ্ট হয়ে গেল। এবার থেকে ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের শাসন ব্যবস্থায় চলে আসলো। আচ্ছা, তোমাদেরকে এবার বলি, যেমন 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে 4 বার সংস্কার হয়েছিল, আমি অলরেডি আগে বলেছিলাম, ঠিক এখানেও কিন্তু 3 বার সংস্কার হয়েছিল। 3 বার কত সালে স্যার? একটা হচ্ছে 1861 সালে, একটা হচ্ছে 1892 সালে, আর একটা হচ্ছে 1909 সালে। এই তিনটাকেই কাউন্সিল অ্যাক্ট বলা হয়। কি অ্যাক্ট? কাউন্সিল অ্যাক্ট। তো এই কাউন্সিল অ্যাক্ট শব্দটা যেটা, ঠিক আছে, কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে, কাউন্সিল অ্যাক্ট তিনটাই। এবার আমরা এই আইনের সংশোধন হিসাবে এই কাউন্সিল অ্যাক্টগুলো কীভাবে কাজ করেছিল সেটাকে নিয়ে এবার আমরা কাজ করব। তবে একটা কথা মাথায় রাখবে যে ব্রিটিশ পার্লামেন্ট যে কথাগুলো বলেছিল ঠিক বলেছিল, মহারানী যে ঘোষণাপত্রের মাধ্যমে যে কথাগুলো বলেছিল ঠিক বলেছিল। অর্থাৎ এরপর থেকেই মানে এর আগে কিন্তু ভারতীয়দের রাজনৈতিক এবং সামাজিক খুব একটা কিন্তু উদারতার জায়গা দেখানো হয়নি ব্রিটিশ তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যম দিয়ে। ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু আস্তে আস্তে মানে যত আমরা এখানে পড়বো বুঝতে পারবো যে ভারতীয়দেরকে রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক যে স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করছিল হচ্ছে কে, তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। অর্থাৎ কোম্পানির থেকে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় কিন্তু হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট দিয়েছিল। ঠিক আছে, আর এতটাই দিয়েছিল আমরা সবাই জানি আমাদের দেশের স্বাধীনতার একদম সংবিধান তৈরি করার কাজ কমপ্লিট করার পরেই কিন্তু তারা আমাদের দেশ ছেড়ে গিয়েছিল। ঠিক আছে, তো চলো আমাদের এটা হয়ে গেল, নেক্সট আমরা যাই, নাহলে ভিডিও অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে, একটু দাঁড়াও, ওয়েট। আচ্ছা, এটা 1858 সালের আইন হয়ে গেল। এবার দেখো আমরা এই কিছুক্ষণ আগে বলছিলাম যে 1858 সালের আইনের তোমার হচ্ছে সংস্কার আইন হচ্ছে কত, 1861 সালের আইন। ঠিক আছে, এই সময়ও তোমার হচ্ছে যিনি গভর্নর জেনারেল এই ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। আচ্ছা, এই সময় কি কি ব্যবস্থা চালু হয় দেখো। ঠিক আছে, প্রথম বলছে বড়লাট কেন্দ্রীয় আইন পরিষদে 6 থেকে সদস্য বাড়িয়ে তোমার হচ্ছে 12 জন করা হয়। অর্থাৎ লর্ড ক্যানিং, বড়লাট কথাটা মানে হচ্ছে ভাইসরয়, এর সদস্য সংখ্যা আগে 6 ছিল, 6 থেকে বাড়িয়ে 12 করা হলো। ঠিক আছে, এর অর্ধেক হবে তোমার হচ্ছে ইংরেজ এবং অর্ধেক হবে তোমার হচ্ছে ভারতীয়দের। অর্থাৎ এটা 6 হতে হবে, 6 জন হচ্ছে ব্রিটিশ, 6 জন হচ্ছে ভারতীয়। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রের আইন পরিষদের মতো কেন্দ্রে যেমন আইন পরিষদ আছে ঠিক সেই ধরনের বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ
এই তিনটা প্রেসিডেন্সিতেও তোমার হচ্ছে প্রাদেশিক আইন পরিষদ তৈরি করা হবে। আচ্ছা, আইন পরিষদ কথাটা মানে কি স্যার? আজকের দিন এটাই তো তোমার হচ্ছে পার্লামেন্ট, ঠিক না? তো কেন্দ্রে যেমন পার্লামেন্ট, তখন পার্লামেন্ট কথা হয়নি, তখন আইন পরিষদ ছিল কেন্দ্রের। ঠিক একইভাবে তিনটা প্রেসিডেন্সিতে কি কি তিনটা প্রেসিডেন্সি? বাংলা, তোমার হচ্ছে কি মাদ্রাজ, সব থেকে শক্তিশালী মাদ্রাজি ছিল, তাদের জন্য খুব বিশ্বস্ত ছিল, আর একটা হচ্ছে কি বোম্বাই। এই তিনটা প্রেসিডেন্সিরই তোমার হচ্ছে আইন পরিষদ তৈরি করা হলো। তো স্বাভাবিক, এগুলো প্রেসিডেন্সি, এটা কেন্দ্রীয় ছিল। তো প্রেসিডেন্সি কথাটা মানে তারা এখানকার যে আইন পরিষদ হবে তাকে কি বলা হবে? প্রাদেশিক। আজকের দিনে এই প্রাদেশিক কথাটাকে কি বলা হচ্ছে স্যার? রাজ্য বলা হচ্ছে। আজকের দিনে এই প্রাদেশিক কথাটাকে কি বলা হচ্ছে? রাজ্য বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপরে দেখো সি নম্বর কি বলছে, বড়লাটের সম্মতিক্রমে কেন্দ্রীয় আইন পরিষদের কোনো আইন ভারত সচিব নাকচ করতে পারতেন। অর্থাৎ অর্থাৎ বড়লাট বলতে কে? তোমার হচ্ছে ভাইসরয় কোনো একটা আইন তৈরি করলো, সেই আইনটাকে যদি ভারতের জন্য পরিপন্থী না হয় তাহলে ভারত সচিব সেটাকে কি করতে পারত? নাকচ করতে পারত। অর্থাৎ ভারত সচিবেরও কিন্তু ক্ষমতা খুব একটা কিন্তু কম ছিল না। কেন? তিনি মাথায় রাখবে ব্রিটিশ পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিল, সেই জন্য তাকে একটা স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো, আচ্ছা এটা ছাড়াও যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে কি, বাজেট ব্যবস্থা এই আইনের মাধ্যম দিয়ে আসে। ভারতবর্ষের প্রথম বাজেট ব্যবস্থা এই আইনের মাধ্যম দিয়ে আসে। আর হচ্ছে পোর্টফোলিও সিস্টেম শুরু হয়, পোর্টফোলিও, ঠিক আছে? পোর্টফোলিও তোমার হচ্ছে সিস্টেম চালু হয়েছিল। তো এই পোর্টফোলিও সিস্টেম এবং বাজেট ব্যবস্থা 1861 সালের আইনের মাধ্যম দিয়েই চালু হয়েছিল। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এর পরবর্তীতে আমি দ্বিতীয় তোমার হচ্ছে কি সংশোধন আইনের দিকে চলে যাব, যেটাকে আমি বলেছিলাম 1892 সালের। দেখো এখানে তোমার হচ্ছে 1892 সাল কথাটা লেখাও আছে। এটা দ্বিতীয় সংশোধন আইন 1861 পর। হ্যাঁ, তো এই যে সময় কি কি হয়েছিল দেখো। প্রথম বলছে 1861 খ্রিস্টাব্দে আইনের দ্বারা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কেন? ভারতীয়দের সংস্কারের কথা আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল হচ্ছে গিয়ে মহারানী এবং হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। তো ভারতীয়দের বিভিন্ন জায়গায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল, তবে স্যার বলে না যে একটা আশা আকাঙ্ক্ষার যে বিষয়টা থাকে সেটা পূরণ করা হয়নি বলে মনে করতে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, ঠিক আছে? এবং ভারতীয়রা যাতে কেন্দ্রীয় এবং তোমার হচ্ছে প্রাদেশিক আইনসভা যে রয়েছে, অলরেডি আমরা জানি 3টা জায়গায় প্রাদেশিক আইনসভা তৈরি হয়ে গেছে। সেই 3টা জায়গা কে? বোম্বাই, মাদ্রাজ এবং হচ্ছে তোমার হচ্ছে কে বাংলা। বলছে অধিক সংখ্যক নির্বাচিত প্রতিনিধি গ্রহণের মাধ্যম দিয়ে মানে গ্রহণের দাবি জানাতে থাকে। এর ফলে সরকার 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করে, ঠিক আছে? তো ভারত শাসন আইনের মূল কারণ হচ্ছে কি স্যার? কেন্দ্রের যে তোমার হচ্ছে আইনসভা আর হচ্ছে প্রদেশের যে আইনসভা 3টে, ঠিক আছে? তো এইখানে ভারতীয় সদস্য কীভাবে বাড়ানো যায় সেই উদ্দেশ্যে এটাকে করা হয়েছিল। তো কি কি করা হয়েছিল দেখো। প্রথম কথা হচ্ছে বড়লাটের বলতে ভাইসরয়ের পরিষদে যেটা 10 জন ছিল সেটাকে বাড়িয়ে 16 জন করে দেওয়া হলো, ঠিক আছে? 16 জন সদস্য থাকবে। আর এর মধ্যে থেকে আইন পরিষদে তোমার হচ্ছে 2/5 বেসরকারি সদস্য থাকবে। এই সদস্যদের তোমার হচ্ছে 5 জন নির্বাচিত থাকবে আর বাকিরা বড়লাটের দ্বারা মনোনীত থাকবেন। অর্থাৎ আমি বলতে চাইছি এই 16 জন যদি ধরে নাও, তো 16 জনের 2/3 যেটা হবে সেটা হচ্ছে বেসরকারি, আর যেটা থাকবে তার মধ্যে থেকে 5 জন থাকবে হচ্ছে কে তোমার হচ্ছে তোমার 5 জন থাকবে জননির্বাচিত, আর বাকি রেস্ট, ঠিক আছে? বাকি থাকবে হচ্ছে কি মনোনীত। আর এই মনোনীত কে করবে? তোমার হচ্ছে কে করবে মনোনীত করবে হচ্ছে তোমার হচ্ছে ভাইসরয়। 1892 সালে ভারত শাসন আইনের দ্বারা ভারতীয়রা প্রকৃত গণতান্ত্রিক অধিকার পায়নি। ধরেই নাও যে এটা প্রকৃত গণতান্ত্রিক অধিকার নয়। হ্যাঁ, ইনডাইরেক্টলি ভারতীয়দেরকে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। ইনডাইরেক্টলি কেন স্যার? মনোনীত সদস্যদের মধ্যে ঢোকানো হচ্ছিল। নির্বাচিত সদস্যর মধ্যে থেকে জিতা তো একটা টাফ ব্যাপার ছিল, মনোনীতর মাধ্যম দিয়ে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। আচ্ছা, তারপর ভারতীয়রা শাসন পরিচালনার ক্ষেত্রে প্রকৃত অধিকার পায়নি, ঠিক আছে? অবশ্য এই আইনের মাধ্যম দিয়ে যাদেরকে মানে যারা প্রবেশ করেছে তারা কে দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী বোস, হ্যাঁ, গোপাল কৃষ্ণ গোখলে প্রভৃতিরা কেন্দ্রীয় আইনসভায় পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিল। কেন্দ্রীয় আইনসভা বলতে এই যে তোমার হচ্ছে তোমার হচ্ছে এর দ্বারা, এই যে বড়লাটের দ্বারা বা ভাইসরয়ের দ্বারা। 3 জন ব্যক্তি সম্বন্ধে আমরা জানি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি তোমার হচ্ছে ভারত সভা তৈরি করেছিলেন, আমরা সবাই জানি।
কত সালে স্যার? 1876 সালে, ঠিক না? একে তোমার হচ্ছে গিয়ে কি রাষ্ট্রগুরু বলা হয়ে থাকে, বা তোমার হচ্ছে গিয়ে কি আমাদের ভারতের জাতীয়তাবাদের গুরু বলা হয়ে থাকে। আচ্ছা, রাসবিহারী ঘোষ তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল, আর গোপাল কৃষ্ণ গোখলে ইনি একজন বিখ্যাত, একজন সার্ভেন্ট অফ ইন্ডিয়া। তোমার তোমার হচ্ছে আরে আমাদের মহাত্মা গান্ধী তোমার হচ্ছে গুরু ছিলেন, ঠিক আছে? রাসবিহারী এটা ঘোষ কিন্তু, এটা বোস না, রাসবিহারী বসু না। রাসবিহারী বসু কিন্তু চরমপন্থী ছিল, আর রাসবিহারী ঘোষ কিন্তু নরমপন্থী ছিল। আমরা সবাই জানি যে জাতীয় কংগ্রেস 1885 সাল থেকে শুরু করে 1907 সাল পর্যন্ত নরমপন্থীদের আওতায় ছিল। এই তিনজনই, অর্থাৎ হচ্ছে সুরেন্দ্রনাথ বোস, বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে রাসবিহারী ঘোষ এবং গোপাল কৃষ্ণ গোখলে, এরা তিনজনই তোমার হচ্ছে নরমপন্থী নেতা ছিল, এবং তাদের আওতাতেই কিন্তু হচ্ছে কি নরমপন্থী চিন্তাধারা কিন্তু ভারতবর্ষে 1907 সাল পর্যন্ত টিকেছিল। এবং এরাই বড়লাটের তোমার হচ্ছে কি তোমার হচ্ছে প্রতিনিধি হিসাবে তোমার হচ্ছে কেন্দ্রীয় আইনসভাতে জায়গা পেয়েছিল। তবে স্যার শুধুমাত্র এই তিনজন জায়গা পেয়েছিল, সেটা ভারতীয়রা খুব একটা ভালো চোখে নেয়নি, ঠিক আছে? বুঝতে পেরেছ? আশা করছি তাহলে 1892 সালের যে আইন, সেই আইনটা সম্বন্ধে তোমরা অবগত হলে। পরবর্তীতে স্যার তৃতীয় বা লাস্ট যে তোমার আইন, অর্থাৎ 1909 সালের আইন, সেই তার সম্বন্ধে এবার আমরা জানবো। আচ্ছা, 1909 সালের আইন সম্বন্ধে যে এটা মেন, সেটা হচ্ছে কি এই 1909 সালের আইনে কিন্তু একটা নির্দিষ্ট নাম হয়ে গেল। কি নাম হলো এটা? মল্লে মিন্টো আইন, ঠিক আছে? তো মল্লে মিন্টো কেন স্যার? কারণ হচ্ছে এই সময় মল্লে ছিল হচ্ছে কি ভারত সচিব, আর মিন্টো ছিল হচ্ছে কে ভাইসরয়, এবং তাদের দুজনের নাম অনুযায়ী এটাকে বলা হচ্ছে মল্লে মিন্টো আইন। এই প্রথম ভাইসরয় এবং ভারত সচিবের নামে তোমার হচ্ছে আইনের নাম রাখা হয়, ঠিক আছে? এর আগে কিন্তু এই 1861 বা তুমি যদি 1992 সালে দেখো, সেই ধরনের নাম রাখা হতো না। এই ট্র্যাডিশনটা শুরু হলো কবে? 1909 সালের পর থেকে। তো দেখো, এই আইনে মল্লে মিন্টো যে সংস্কার, মল্লে মিন্টো আইন সংস্কার নামে পরিচিত। এই সময় ভারত সচিব ছিলেন যিনি, তার নাম লর্ড মল্লে, আর ভাইসরয় ছিল হচ্ছে কে? লর্ড মিন্টো, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম। কেন্দ্রে এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। সব থেকে বড় যেটা মানে এখানে আমাদেরকে পড়তে হবে, যে দেখো সম্প্রদায়ের উপরে ভিত্তিতে নির্বাচনের চালু করা হয় এই সময়, সম্প্রদায়ের জন্য। সম্প্রদায়ের মধ্যে এতদিন ধরে সম্প্রদায় শব্দটা কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। হঠাৎ করে সম্প্রদায় কথাটা আসলো কেন? তার পিছনে কারণ আছে, প্রেক্ষাপট আছে। কি প্রেক্ষাপট শুনে নাও। আমরা সবাই জানি যে 1905 সালে যখন লর্ড কার্জন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন, তখন বঙ্গভঙ্গ করেছিলেন, করার মানে চক্রান্ত করেছিলেন বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গ করার উদ্দেশ্য এটাই ছিল যে বাংলা অনেক বড় শাসন, কেন্দ্রীয় শাসন, ওটাকে আমরা ঠিকঠাক করে চালাতে পারছি না। ওটাকে যদি আমরা দুভাগে ভাগ করে দিই, তাহলে গিয়ে আমরা প্রশাসন ব্যবস্থাকে ঠিকঠাক করে চালাতে পারবো। এটা ছিল তাদের সামনের কথা। কিন্তু বাস্তবে পিছনে যেটা ব্যাপার ছিল, যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা নষ্ট করার জন্য এই কাজটা করেছিল, যেটা ভারতীয়রা বুঝতেও পেরেছিল। এবং আমরা সবাই জানি যে 1905-06 দিকেই দেখবে যে সারা বাংলা জুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়, এবং এই স্বদেশী আন্দোলনে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই একত্রিত হয়। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তোমার হচ্ছে কি রাখি বন্ধন উৎসব পালন করে। এই সময় তোমার হচ্ছে কে কাজী নজরুল ইসলাম তার ভূমিকা গ্রহণ করে, এমনকি অন্যান্য ভারতীয় ব্যক্তিত্বরাও এই সময় স্বদেশী আন্দোলনে পার্টিসিপেট করেছিল। অবশ্য স্বদেশী শব্দটার প্রেক্ষাপট আলাদা থাকলেও আসলে উদ্দেশ্য ছিল হচ্ছে কি বাংলা যে বঙ্গ যে তোমার হচ্ছে ভঙ্গ করা হচ্ছিল, বঙ্গকে যে ভাগ করা হচ্ছিল, সেটাকে রোধ করা। আর আমরা সবাই জানি এই আন্দোলনের পরে বঙ্গভঙ্গ রোধও হয়, এবং 1911 সালে রোধ হয়, ঠিক আছে? তো বঙ্গভঙ্গ রোধ হয়ে গেছিল, কিন্তু বঙ্গভঙ্গ রোধ হলেও সব থেকে বড় যে ঘটনাটা ঘটে, ব্রিটিশদের মাথার মধ্যে এই জিনিসটা চলে আসে যে না, এদের মধ্যে আর যাই যাক একটা ধর্মীয় সুরসুরি কিন্তু আছেই, এবং সেই ধর্মীয় সুরসুরিকে তারা কাজে লাগানোর চেষ্টা করলো। এবং তার প্রেক্ষাপটই হচ্ছে প্রথম হচ্ছে মুসলিম লীগ। আমরা যদি ভুল না বলি, তো স্যার 1906 সালেই তোমার হচ্ছে কি প্রথম মুসলিম লীগ তৈরি হয়ে যায় ঢাকাতে। যে সময় বঙ্গভঙ্গের আন্দোলন হচ্ছে তারপরে কেন আচ্ছা মুসলিম লীগ করার উদ্দেশ্য কি ছিল? যে মুসলিমদের জন্য আলাদা নীতি, আলাদা চিন্তাধারা করবে। হ্যাঁ, মুসলিমদেরকে সমাজের প্রেক্ষাপটে উন্নত করতে হবে। সেই কারণে এবার সবাই যদি নিজের জাতির কথা ভাবে, যেমন আমি যে ভুল না বলি, 1907 সালেই তোমার হচ্ছে কি হিন্দু মহাসভা তৈরি হয়ে যায়। এবার হিন্দুরা হিন্দু মহাসভা করছে, মুসলিমরা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে মুসলিম লীগ তৈরি করছে। তাহলে আর মানুষ কই? ভারতীয় কই? অবশ্য তখন পর্যন্ত ভারতীয় কনসেপ্টটা আসেনি, কিন্তু মানুষ চিন্তাধারাটা কই? মানুষ চিন্তাধারাটাই নেই, ঠিক আছে? তো সেই পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা বুঝতে পেরেছিল, এবং 1909 সালে মল্লে মিন্টো আইনে তার প্রভাব দেখা যায়। যে কী করলো, মুসলিমদের জন্য আলাদা আলাদা ইলেক্টোরেট করা হলো,
দেখো এই কথাটা লেখা আছে, দেখো মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী মণ্ডলী তৈরি করা হলো। এই কথাটার মানে কি, এবার থেকে মুসলিম জনপ্রতিনিধিদের জন্য মুসলিমরাই ভোট দিতে পারবে, অন্য কোনো জাতির লোক মুসলিম জনপ্রতিনিধিদেরকে ভোট দিতে পারবে না। তো এটা একটা অনেক বড় সিদ্ধান্ত ছিল, ঠিক আছে। সেই জন্য দেখবে যে কমিউনাল ফাদার বলা হয় তোমার একে, মিন্টোকে, ঠিক আছে। মিন্টোই প্রথম এই ধরনের কমিউনাল চিন্তাধারা ভারতবর্ষের মধ্যে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তো যাই হোক, এই আইনের শাসন বিভাগের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপন করে, ঠিক আছে, ভারতীয়দের যোগসূত্র স্থাপন করে। আচ্ছা একটু এবার বলে দিই, মানে এবার থেকে শাসন বিভাগে ভারতীয়রা আসতে পারবে, এই আইনের মাধ্যম দিয়ে বলা হয় শাসন বিভাগে। এতদিন ধরে শাসন বিভাগে কিন্তু ভারতীয়রা সরাসরি আসতে পারতো না মনোনীত সদস্য হিসাবে, এবার প্রথম আসলো। এবং প্রথম তোমার হচ্ছে ভারতীয় যে আইনসভার সদস্য ছিলেন, ঠিক আছে, তার নাম হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তো এই প্রথম ভারতীয় আসে, ঠিক আছে। তো এর মাধ্যম দিয়ে মল্লমিন্টো আইনের মাধ্যম দিয়ে ব্যবস্থাপনাটাকে তোমার হচ্ছে কি ভারতীয়দের মানে মাধ্যম দিয়ে করতে চাইলেও বাস্তবে ভারতীয়দের জন্য করার ছিলই না। মেন চক্রান্ত ছিল ভারতীয়দেরকে আরও কীভাবে সেপারেট করা যায়, ভারতীয়দেরকে কীভাবে আলাদা করা যায়, ভারতীয়দেরকে যাতে একত্রিত না আসে, একত্রিত আসলে আরও কী হতে পারে, সমস্যা হতে পারে, কি ঠিক তো। নেক্সট পরবর্তী, আশা করি এটা বুঝতে পেরেছো মল্লমিন্টো আইন। আচ্ছা আমরা তাহলে আমরা স্যার তোমার এই 1858 সালে যে তিনটা সংশোধন আইন, অর্থাৎ 1861, 1892 এবং 1909, তিনটা আমি কিন্তু বলে দিলাম। অর্থাৎ এর পরে যে আইনটা আসবে 1919, সেটা পূর্ণাঙ্গ আইন, অর্থাৎ কার মতো 1858 সালের আইনের মধ্যে পূর্ণাঙ্গ আইন। তো চলো এবার আমরা পূর্ণাঙ্গ আইন চলে আসছি। দেখো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 1919 সালের আইন, এটা একটা পূর্ণাঙ্গ আইন। আচ্ছা এই যে 1919 সালের আইন, এর আরেকটা নাম রয়েছে স্যার, এই কি নাম তোমার হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন। কেন মন্টেগু চেমসফোর্ড? কারণ এই সময় ভারতের রাষ্ট্র সচিব বা ভারত সচিব যিনি ছিলেন তার নাম মন্টেগু, আর তোমার যে ভারতের ভাইসরয় যিনি ছিলেন তার নাম হচ্ছে কি চেমসফোর্ড। অর্থাৎ মন্টেগু এবং চেমসফোর্ডের নাম অনুযায়ী তোমার হচ্ছে এটাকে বলা হলো কি তোমার হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমার হচ্ছে ব্রিটিশ সরকার তোমার হচ্ছে দেখো 1917 সালে 20 আগস্ট প্রথম ঘোষণা করে যে তাদের উদ্দেশ্য হলো ভারতে ধীরে ধীরে তোমার হচ্ছে দায়িত্বশীল সরকারের সূচনা করা। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে ব্রিটিশরা কিন্তু দায়িত্বশীল সরকার বা কিছু এগুলো কথা কিন্তু বলেনি, শুধু বলছিল যে ভারতীয়দেরকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। কিন্তু ভারতীয়দেরকে যে ছেড়ে চলে যাবো এই চিন্তাধারাটা ব্রিটিশদের মধ্যে আসে। আচ্ছা এটা আসার মানে চিন্তাধারাটা আসলো, বাস্তবে এটা জাস্ট কথোপকথন ছিল, এর সাথে বাস্তবের কোনো সম্পর্কই ছিল না, কিন্তু কথাটা বলেছিল। এবং 1919 সালে ভারত শাসন আইন তৈরি হয়, ঠিক আছে, এবং সেই আইনটা কার্যকর হয়েছিল 1921 সালে। তাহলে মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালে করলেও স্যার অ্যাকচুয়ালি কার্যকর হয়েছিল 1921 সালে। আচ্ছা এই আইনে কি বলা হলো দেখো, বলছে এখানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক বিষয়গুলোকে পৃথক করে প্রদেশগুলির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, কেন এখান থেকেই কিন্তু বেশ কিছু জিনিস আমাদের ভারতের পার্লামেন্টারি ব্যবস্থায় পরবর্তীতে আসে। আমরা সবাই জানি যে দুটো জিনিস ব্যবস্থাপনা ছিল, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে কি প্রদেশ। আমি কিছুক্ষণ আগে বলেছি প্রদেশ পরবর্তীতে রাজ্য হয়ে গেছিল। তো বলতে চাইছি যে এই কেন্দ্রীয় এবং প্রদেশের তালিকাকে আলাদা করা হলো, তালিকা যে কার কি কাজ, এবং অর্থাৎ কিছু কিছু তালিকার কাজ প্রদেশকে দিয়ে দেওয়া হলো, এবং এইভাবে কেন্দ্রের যে কাজের যে পরিকাঠামো ছিল, কাজের যে চাপ ছিল সেটা কিছুটা কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা তারপরে গিয়ে কী বলছে, সরকারের কাঠামোর কেন্দ্রীভূত করা এবং একক হতে থাকে, এবং এটি প্রাদেশিক বিষয়গুলিকে আরও দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। মানে এই যে প্রদেশের যে বিষয়, এই প্রদেশের বিষয়কে আবার কি কভাগে ভাগ করা হচ্ছে, দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্থানান্তরিত, একটা হচ্ছে সংরক্ষিত। স্থানান্তরিত আরেকটা হচ্ছে কি সংরক্ষিত। আচ্ছা সংরক্ষিত কথাটা মানে স্থানান্তর মানে কি স্যার, ট্রান্সফার, আর সংরক্ষিত মানে হচ্ছে রিজার্ভ। রিজার্ভ বলতে কার জন্য রিজার্ভ, কেন্দ্রের এই প্রদেশের জন্য রিজার্ভ, ওটাতে কোনোভাবে কেউ হাত দিতে পারবে না।
কিন্তু কোনো কারণবশত যদি প্রদেশের কোনো কাজকে প্রদেশ সামলাতে না পারে সেটাকে ট্রান্সফার করে কেন্দ্রের কাছে দিয়ে দিতে পারে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্থানান্তরিত। তো দুভাগে ভাগ ছিল। আজকের দিনে স্থানান্তরিত কনসেপ্টটাকে কিন্তু হচ্ছে যৌথ তালিকাভুক্ত বলা হয়, অবশ্য চিন্তাধারাটা আলাদা, ঠিক আছে। আর হচ্ছে সংরক্ষিতটাকে কি বলা হয়, রাজ্য তালিকাভুক্ত বলা হয়। তাহলে এই যে তালিকা কনসেপ্টটা, তাহলে 1919 সালের যে আইন তার মাধ্যমে তাহলে প্রথম এসেছিল, ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে মাথায় রাখবে যে সংরক্ষিত যে বিষয়গুলো, হ্যাঁ, এই যে দুটো ভাগ বললাম স্থানান্তরিত এবং সংরক্ষিত, এর মধ্যে থেকে সংরক্ষিত যে বিষয়গুলো সেটা কে দেখতো, গভর্নর দেখতো। কোন গভর্নর, তোমার যে প্রেসিডেন্সিগুলোর গভর্নর বা প্রদেশগুলোর যে গভর্নর তারা দেখতো সংরক্ষিতগুলো, ওই কথাটাই বললাম। আর স্যার যেগুলো স্থানান্তরিত সেগুলো ওই যে বললাম যে যদি কোনো কারণবশত তারা না পারে তো সেটা কার কাছে স্থানান্তর করে দিত, কেন্দ্রের কাছে কিন্তু স্থানান্তর করে দিত, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো আশা করছি এটা হচ্ছে কি স্যার 1919 সালের আইন নিয়ে কতগুলো কথা এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে লক্ষ্য করো, এই দেখো 1919 সালের আইনে আরও কতগুলো কথা লেখা আছে, আমাদের একটু ভালো করে ওই জন্য এগুলোকে পড়ে নিতে হবে। আচ্ছা, কি কি লেখা আছে ভালো করে দেখো। বলছে প্রশাসনে দ্বৈত পরিকল্পনা, মানে যেটাকে বলে ডিআরসি, ঠিক আছে। এই ডিআরসি সিস্টেম চালু হয়। এবার ডিআরসি কথাটা মানে হচ্ছে দ্বৈত শাসন। অলরেডি তোমরা জানো যে 1765 সাল থেকে শুরু করে, 1765 সাল থেকে শুরু করে 1772 সাল পর্যন্ত আমাদের বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। কিন্তু ওই দ্বৈত শাসন ব্যবস্থা আলাদা ছিল, ওটা হচ্ছে কার সাথে কার ছিল, ব্রিটিশদের সাথে নবাবদের ছিল। এখানে দ্বৈত শাসন ব্যবস্থা চালু যেটা করা হলো সেটা কিন্তু আলাদা। এখানে দ্বৈত শাসন ব্যবস্থায় দেখো দেশে তোমার হচ্ছে দ্বৈতবাদ চালু হয় এবং সরাসরি নির্বাচনের সূচনা হয়েছিল এই সময় থেকে, ঠিক আছে। আর স্যার দেখো কি বলা হলো যে উচ্চকক্ষ যেটা রাজ্য পরিষদ নামে এবং নিম্নকক্ষ অর্থাৎ তোমার হচ্ছে যেটাকে আমরা লোকসভা এখন বলি ওটা আইনসভা নামে পরিচিত হতে থাকলো। এইভাবে দু কক্ষ বিশিষ্ট ব্যবস্থাপনা দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে চলতে শুরু করলো। হলো, আশা করি বুঝাতে পেরেছি। এবং তোমার হচ্ছে কি এটি সম্পত্তি, কর এবং শিক্ষার উপরে মানে সীমিত সংখ্যক যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে প্রদেশগুলোর হাতে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি যে প্রদেশ আমাদের এখনও দেখবে যে প্রদেশগুলোর হাতেই কিন্তু বা রাজ্যগুলোর হাতে দেখবে যেগুলো হচ্ছে পরিষেবা দেওয়ার কাজগুলো সেগুলো তাদের হাতে দেওয়া হয়েছে। আর শক্তিশালী যেটা রাষ্ট্রীয় চিন্তাধারা দরকার সেগুলো কিন্তু কেন্দ্রের হাতে রাখা হয়েছে। ঠিক একই কাজ কিন্তু 1919 সালের আইনের মাধ্যম দিয়েও করা হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো এর আগে আমরা জানি যে 1909 সালের আইনের মাধ্যম দিয়ে মুসলিমদের জন্য আলাদা ইলেকটোরেট করা হয়েছিল এবং এটা করতে গিয়ে কিন্তু সাকসেস কোনো একটা জায়গায় ব্রিটিশরা। তো সেই নীতি আবার চালু করতে শুরু করলো। কীভাবে চালু করতে শুরু করলো? এই আইনের মাধ্যম দিয়ে শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপীয়দের জন্য হচ্ছে আলাদা ইলেকটোরেট করা হলো। অর্থাৎ এবার থেকে শিখদের ভোট শিখরা দেবে, এবার থেকে তোমার ভারতীয় খ্রিস্টানদের ভোট খ্রিস্টানরা দেবে, যদি জনপ্রতিনিধি অ্যাংলো ইন্ডিয়ান হয় তাই অ্যাংলো ইন্ডিয়ানরা দেবে এবং ইউরোপীয় হলে ইউরোপীয়রা দেবে। অর্থাৎ প্রায় সবাইকেই আলাদা আলাদা প্রতিনিধিত্বে ভাগ করে দিয়েছিল। এছাড়াও এটি লন্ডনে ভারতের জন্য হাই কমিশনের একটি নতুন অফিস করে এবং ভারতের রাষ্ট্র সচিব কর্তৃক সম্পাদিত এখানকার কিছু কার্য স্থানান্তরিত করা হয়। আচ্ছা, এটা তো আলাদা জিনিস। পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1919 সালের আইনের মাধ্যম দিয়ে এই পিএসসি ব্যবস্থা চালু করা হয়। কেন? এই পিএসসি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যম দিয়ে তোমার হচ্ছে নিয়োগ করবে, এই কারণেই, ঠিক আছে। এবার পিএসসি ব্যবস্থা আসার কারণে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া ট্রান্সপারেন্সি আসলো এবং এই পিএসসি রিক্রুটমেন্ট মানে চালু হয়েছিল কত সাল থেকে? 1926 সাল থেকে। দেখো লেখাও আছে যে এই আইনের উপরে যেটা তোমার হচ্ছে মানে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সে কেন্দ্রীয় তোমার হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল। কত সালে তৈরি করা হয়েছিল? 1926 সালে তৈরি করা হয়েছিল। তো প্রথমবারের মতো কেন্দ্রীয় বাজেট আমরা জানি যে আগে বাজেট চালু হয়েছিল কত সালে স্যার? 1861 সালের আইন অনুযায়ী। এবার দেখো প্রদেশের জন্য আলাদা একটা বাজেট তৈরি করা হলো। যদি বলে প্রদেশের জন্য, তাহলে বাজেট কত সালে আইনে করা হয়? তাহলে হচ্ছে 1919 সালের আইনে প্রদেশের জন্য আলাদা আইন বাজেট করা হয়েছিল, কি ঠিক তো? এবং 10 বছর পর কিভাবে এই কমিশন কাজ করবে, ঠিক আছে, সেই বিষয়টা দেখার ব্যবস্থা করা হয়েছিল, নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। কোন কমিশন? পিএসসি, যে পিএসসির উপরে কেন্দ্রীয় পিএসসি তৈরি হয়। কত সালে তৈরি হয়েছিল? 1926 সালে তৈরি হয়েছিল। তা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে কি কি আমি একবার রিপিট করে দিচ্ছি। ডিআরসি সিস্টেম, হ্যাঁ, তারপরে হচ্ছে লোকসভা, রাজ্যসভা, তারপরে লোকসভা বলা হতো আইন বিভাগ এবং তোমার হচ্ছে রাজ্য বিভাগ,
ঠিক আছে। তারপর হচ্ছে কি যারা খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয়, শিখ এদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন তৈরি, ঠিক আছে। এই বিষয়গুলো 1919 সালের আইনের মাধ্যম দিয়ে করা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো 1919 সালের আইন কিন্তু সম্ভবত এখান থেকে শেষ। এবার আমরা যে জিনিসটার সম্বন্ধে জানবো সেটা দেখো 1919 সালের পর নেহরু রিপোর্ট। আচ্ছা, নেহরু রিপোর্টের প্রেক্ষাপট কী ছিল? 1919 সালে আইন করার পরেও দেখা গেল যে খুব একটা কিন্তু তারা কিন্তু ভারতীয় চিন্তাধারায় ঢলতে পারলো না। মানে কোনো একটা জায়গায় ব্রিটিশরা বলছে যে না, আরও কিছু সংস্কারের প্রয়োজন, এবং সেই সংস্কারের উদ্দেশ্যে 1919 সালে, এই 1927 সালে ভারতবর্ষে সাইমন্স কমিশন এসেছিল। এই সাইমন্সের নেতৃত্বে যে তোমার হচ্ছে ভারতবর্ষের প্রথম সাইমন্স কমিশন আসে, এবং এই সাইমন্স কমিশন 1928 সালে কিন্তু চলে যায়। আমরা এটাও জানি যে এই সাইমন্স কমিশন কী কারণে এসেছিল? সংস্কারের কারণে এসেছিল। কিসের সংস্কার? যে ভারতীয় সাংবিধানিক সংস্কার। কিন্তু ভারতের সংবিধান করবে, ভারতের সংবিধান সংস্কার করবে, ভারতের নিয়ম নীতি করবে, কিন্তু ভারতের সদস্যরাই থাকবে না, এটা কি করে হয়? এবং সেই নিয়ে মানে বিশাল আন্দোলন, এবং এই আন্দোলন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব হচ্ছিল। লালা লাজপত রায় এই আন্দোলন করতে মারা যায়, এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয়রা ক্ষুব্ধ হয়। এবং আমরা সবাই জানি 1929 সালে তোমার হচ্ছে যে লাহোর অধিবেশন, যার সভাপতিত্ব করছিল হচ্ছে কি জওহরলাল নেহরু, সেই সময় প্রথম তোমার হচ্ছে কি পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে 1930 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন হয়েছিল। এবং এই পতাকা উত্তোলনটাই হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারিকে নির্দিষ্ট আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। তো স্যার এই সময় ভারতীয়রা ক্ষুব্ধ ছিল যে ভারতের শাসন ব্যবস্থায় ভারতীয়রাই থাকবে না, সাইমন্স আসবে এবং তার কমিশন আসবে এবং তারাই শুধুমাত্র ঠিক করবে, এটা হতে পারে না। এবং সেই কারণে তোমার হচ্ছে জওহরলাল নেহরুর বাবা অর্থাৎ মতিলাল নেহরু যে রয়েছে, সেই মতিলাল নেহরুকে তোমার হচ্ছে কী করা হয়, একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়। কেন? সিনিয়র মোস্ট ব্যক্তি ছিলেন এবং একজন চরমপন্থী নেতা ছিলেন। কেন চরমপন্থী বললাম স্যার? কারণ স্বরাজ্য জল যখন তৈরি হয়েছিল তোমার হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু দুজন মিলে তৈরি করেছিল 1923 সালে, ঠিক আছে। যখন আমরা ইতিহাস পড়বো তখন আমরা এই ডিটেলস সম্বন্ধে জানবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার হচ্ছে কি নেহরু রিপোর্ট চলে আসে। তার নেহরু রিপোর্ট বলতে এই নেহরুটা কিন্তু জওহরলাল নেহরু নয়, এটা হচ্ছে তাহলে হচ্ছে কে? মতিলাল নেহরু, জওহরলাল নেহরুর এক কথায় বাবা। কি বলছে দেখো, তো এটা স্বায়ত্ত শাসনের কথা বলা হয় এই ভারতবর্ষের সংবিধানের রূপরেখা হিসাবে। বলতে পারো প্রথম ভারতীয় সংবিধানের সম্বন্ধে ভারতীয়রা লিখতে শুরু করে, তো সেটা হচ্ছে কি জওহরলাল নেহরুর বাবা অর্থাৎ মতিলাল নেহরু। আর কার মাধ্যম দিয়ে? স্যার নেহরু রিপোর্টের মাধ্যম দিয়ে। বলছে এটি প্রস্তুত করা হয়েছিল সমস্ত দলের অধিবেশনের মাধ্যমে, মানে প্রতিটা দলকে সাথে ডেকে নিয়ে মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের এই প্রস্তাবটি উপস্থাপন করা হয়, এবং 2 জন মুসলিম সহ এই কমিটিতে 9 জন সদস্য ছিল। আচ্ছা, এর মধ্যে থেকে সবথেকে অন্যতম সদস্য ছিল হচ্ছে তেজ বাহাদুর সুপ্রু। একটু সুপ্রু সম্বন্ধে বলে দিই, এ হচ্ছে লিবারাল পার্টির নেতা ছিল, লিবারাল পার্টির। এমনকি এর পরবর্তীতেই সাইমন্স কমিশনের পরে পরে তোমার দেখবে এই যে আরউইনের 3টে তোমার হচ্ছে গোল টেবিলের বৈঠক হয়েছিল। কত সালে স্যার? 1930 সালে, 1931 সালে আর 1932 সালে। এই 3টা গোল টেবিলের বৈঠকেই যদি কোনো 2 জন ব্যক্তি ছিল, তো সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর আর তোমার হচ্ছে কে? ডক্টর বি.আর. আম্বেদকর আর হচ্ছে এই সুপ্রু, এই যে তোমার হচ্ছে তেজ বাহাদুর সুপ্রু, তেজ বাহাদুর সুপ্রু। আচ্ছা, তোমার যেমন ডক্টর বি.আর. আম্বেদকর জাস্টিস পার্টির নেতা ছিলেন, তোমার যে তেজ বাহাদুর সুপ্রু হচ্ছে কোন পার্টির নেতা ছিলেন? তোমার হচ্ছে লিবারেল পার্টির নেতা ছিলেন। তো এই যে তোমার মতিলাল নেহরুর যে তোমার হচ্ছে কি কমিশন, হ্যাঁ, সেই কমিশনের তিনিও একজন সদস্য ছিলেন। আচ্ছা, এছাড়াও এখানে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে নেহরু রিপোর্টে প্রস্তাবিত কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ কী কী ছিল? যেমন হচ্ছে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রাখা হবে, ঠিক আছে। হিন্দু মুসলমান একই সাথে তোমার হচ্ছে নির্বাচন ব্যবস্থা হবে, মানে মুসলিমদের জন্য আলাদা ইলেকটোরেট থাকবে না। দারুণ একটা কনসেপ্ট ছিল। তোমার হচ্ছে কি 19টি মৌলিক অধিকারকে তোমার হচ্ছে এখানে উল্লেখিত করা হয়েছিল। যে মৌলিক অধিকারের কথা আমরা 1933 সালের এই 31 সালের যে তোমার যে করাচি অধিবেশনের কথা পাই, করাচি অধিবেশনে তোমার হচ্ছে জাতীয় কংগ্রেস উত্থাপন করেছিল। আর সম্ভবত এই অধিবেশনের সভাপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। আমি বলতে চাইছি স্যার, তার মানে যে জাতীয় কংগ্রেসের
এর আগেও তার হচ্ছে নেহরু রিপোর্টেও তার হচ্ছে এই মৌলিক অধিকারের কথা বলা হয়ে থাকে। এবং কটা মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল? 19টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। এবং তোমার হচ্ছে কি সর্বোচ্চ আদালত গঠন করতে হবে, সর্বোচ্চ আদালত মানে দেশের জন্য একটা আদালত ব্যবস্থা থাকবে বিচার ব্যবস্থার জন্য। প্রতিরক্ষার জন্য আলাদা পরিষদ তৈরি করতে হবে, ঠিক আছে। প্রদেশগুলো যেগুলো রয়েছে তার স্বায়ত্তশাসন দিতে হবে, প্রদেশগুলোর ক্ষমতা আরও বাড়াতে হবে, ঠিক আছে। আর গভর্নর জেনারেল ব্রিটিশ রানী দ্বারা নির্বাচিত হলেও কেন্দ্রীয় পরিষদের সাথে পরামর্শ শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, ঠিক আছে। অর্থাৎ রানী যতই গভর্নর জেনারেলকে বা ভাইসরয়কে তোমার হচ্ছে নির্বাচিত করুক না কেন, ঠিক আছে, কেন্দ্রের যে ভোট, যারা ভোটে জিতে আসবে তাদের মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়েই হচ্ছে কি নির্বাচন ব্যবস্থা হবে এবং কি প্রশাসন ব্যবস্থা চালাতে হবে, ঠিক আছে। অর্থাৎ সবার জন্য সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তো সবার জন্য সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করাটা নেহরু রিপোর্টের মানে একটা পার্ট ছিল। তার নেহরু রিপোর্টে কী কী বলা হয়েছিল আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি একটা হচ্ছে স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে কি ভারতের জন্য আলাদা সংবিধান তৈরি করা। 3 নম্বর হচ্ছে কি তোমার যে মৌলিক অধিকারের ব্যবস্থা করা। 4 নম্বর হচ্ছে কি তোমার যে হিন্দু মুসলিম বলে কোনো আলাদা নির্বাচন থাকবে না, সিস্টেম থাকবে না, ঠিক আছে। সবার জন্য একটাই সম নির্বাচন ব্যবস্থা থাকবে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে কি প্রতিরক্ষার জন্য আলাদা পরিষদ থাকবে। নাম্বার 6 হচ্ছে কি দেশের জন্য একটা সর্বোচ্চ আদালত থাকবে। নাম্বার 7 হচ্ছে কি তোমার যে প্রশাসনিক ক্ষমতা যে রয়েছে স্বায়ত্তশাসন প্রদেশগুলোকে বেশি করে দিতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে কোথায় রয়েছে স্যার? নেহরু রিপোর্টে রয়েছে এই বিষয়গুলো। ক্লিয়ার? তা আশা করি নেহরু রিপোর্ট সম্বন্ধে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, নেহরু রিপোর্টের পর আমরা এবার যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন তোমার হচ্ছে আইন। আচ্ছা, এর আগে কতগুলো প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে, যে প্রেক্ষাপটগুলো অলরেডি আমি তোমাদেরকে বললাম। কি কি? সাইমন্স কমিশন তাহলে 1928 সালে চলে যায়। তারপরে 1930 সালে তাহলে হচ্ছে গোল টেবিলের প্রথম বৈঠক। 1931 সালে গোল টেবিলের দ্বিতীয় বৈঠক। 1932 সালে হচ্ছে কি গোল টেবিলের তৃতীয় বৈঠক। 1932 সালে আমরা এটাও জানি যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, যেটা তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড তিনি করেছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তোমার হচ্ছে কি হিন্দুদের জন্য আলাদা তোমার হচ্ছে করা হয়েছে, তোমার হচ্ছে আলাদা নির্বাচন ব্যবস্থা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে 1919 সালে 1909 সালে মুসলিমদের জন্য আলাদা করা হয়েছিল। এর আগে আমরা দেখেছি যে 1919 সালে তোমার যে শিখ, তারপর হচ্ছে তোমার হচ্ছে শিখের সাথে সাথে হচ্ছে খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয়দের জন্য আলাদা করা হয়েছিল। এবং 1932 সালে ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফ থেকে চেষ্টা করা হলো যে হিন্দুদের মধ্যে আলাদা করে দেওয়া যায় কী করে। আমরা তারপরে সবাই জানি যে এই চক্রান্তটা বুঝতে পেরেছিল যে গান্ধীজি, এবং গান্ধীজি সেই সময় তোমার হচ্ছে এই জেলে আমরণ অবসরণ তোমার হচ্ছে তোমার হচ্ছে আমরণ তোমার হচ্ছে অনশন করতে শুরু করে, এবং সেই অনশনের পার্সপেক্টিভে তোমার হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে পুনা চুক্তি হয়, এবং এই পুনা চুক্তি 1932 সালে হয়েছিল। তো এগুলো আমরা ইতিহাসে জানবো। তো রামসে ম্যাকডোনাল্ডে 1932 সালে হচ্ছে কি স্যার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এবং 1934 সালে হচ্ছে কি হোয়াইট পেপার রেজুলেশন, মানে যেটাকে আমরা বলছি শ্বেতপত্র, ঠিক আছে, বা হোয়াইট পেপার রেজুলেশন। অর্থাৎ এই যে জিনিসগুলো রয়েছে তার কি কি জিনিস? তোমার হচ্ছে সাইমন্স কমিশন, তারপর তোমার 3টা গোল টেবিলের বৈঠক 1930, 1931, 1932, তারপর হচ্ছে কি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, আর সর্বোপরি হচ্ছে কি স্যার শ্বেতপত্র বা হোয়াইট পেপার রেজুলেশন। এই সবগুলোকে মিলিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটা নতুন আইন পাস করা হয়, যার নাম হচ্ছে কি স্যার 1935 সালের ভারত শাসন আইন। ভারতের সংবিধানের ক্ষেত্রে এই আইনটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রাখে। কেন রাখে? কারণ যদি ভারতবর্ষের সংবিধানটাকে যদি ভালো করে তোমার হচ্ছে প্রতিস্থাপিত করতে হয় বা জানতে হয়, তাহলে বুঝতে পারবে যে ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগটাই তোমার হচ্ছে কি এখান থেকে নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন থেকে, ঠিক আছে। তো যাই হোক, দেখি এখানে কি কি লেখা আছে আমরা জেনে নেব। তো 1935 সালে ভারত শাসন আইন হলো শাসনতান্ত্রিক সংস্কারের ইতিহাসে ব্রিটিশদের সর্বশেষ পদক্ষেপ। মানে এর পরে কিন্তু আর এই ধরনের আইন আসেনি, একেবারে আইন এসছে ভারতের স্বাধীনতা আইন, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার এই আইডি বা স্বাধীনতায় শাসনতান্ত্রিক বিকাশে বিশেষভাবে প্রভাবিত করেছে, এবং ভারতের বর্তমান সংবিধানের রূপরেখা বহু অংশে এই পটভূমিতে রচিত হয়েছে। আমি কিছুক্ষণ আগে এটা বললাম। এই সময় কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ করার কথা বলা হয়। কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ মানে হচ্ছে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ।
1919 সালে কি করা হয়েছিল, কেন্দ্র এবং প্রদেশ দুটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ডিআরসি। আর এখানে কেন্দ্রের কক্ষকে এবার দুভাগে ভাগ, কি কি তোমার হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম রাখা বলা হচ্ছে রাজ্য পরিষদ এবং নিম্নকক্ষের নাম বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আইনসভা। এই আইনের মাধ্যম দিয়ে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং মানে এক কথায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করা হয়। এর আগে পর্যন্ত ভারতবর্ষের ব্যবস্থাপনা কিন্তু কেন্দ্রীয় ব্যবস্থাপনা ছিল এবং এই কেন্দ্রীয় ব্যবস্থাপনা কার হাতে ছিল, তোমার হচ্ছে ভাইসরয় এবং তোমার হচ্ছে ভারত সচিবের হাতে। আর আমরা জানি যত দিন যাচ্ছে তোমার হচ্ছে প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হচ্ছে এবং এখানে এসে বলা হলো যে শুধু স্বায়ত্তশাসন না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা। অর্থাৎ মানে কেন্দ্রে যেমন ক্ষমতা থাকবে প্রদেশগুলোরও কিন্তু ক্ষমতা খুব একটা কম থাকবে না, ঠিক আছে। কিন্তু কম থাকবে না মানে এটা নয় যে প্রদেশগুলোর ক্ষমতা হচ্ছে কেন্দ্রের সম হবে, কেন্দ্রের কিন্তু সম হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই যে ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আজকে আমাদের ভারতবর্ষে বর্তমানে আছে, দেখো এটা লেখা আছে। তো এই সময় তালিকা তৈরি করা হয়, রাজ্যের জন্য আলাদা তালিকা, কেন্দ্রের জন্য আলাদা তালিকা এবং কেন্দ্র এবং রাজ্যের জন্য যৌথ তালিকা। তো তালিকা ব্যবস্থা স্পষ্ট করা হয় এই সময়। এবং 1919 সালে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রদেশগুলোতে চালু হয়েছিল, আমরা জানি 1919 সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রদেশগুলোতে চালু হয়, ঠিক না। তো সেটা এখানে উঠিয়ে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। আর পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে মহিলা এবং শ্রমিকদের জন্য আলাদা তোমার জন্য নির্বাচন করা হয়। এতদিন ধরে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হিন্দুদের মধ্যে ভাগ, এগুলোর কথা বলা হচ্ছিল। 1935 সালে এবার ওইভাবে বলা হলো না, বলা হলো কৃষক, শ্রমিক, মহিলা এদের জন্য আলাদা তোমার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার কথা বলা হয়, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের মুদ্রা এবং ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংকের কথা বলা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ এই যে রিজার্ভ ব্যাংক আমরা জানি যে 1934 সালের আইন অনুযায়ী তৈরি হয়েছিল 1935 সালে, আমরা সবাই জানি, ঠিক না। তো এই সময় এই রিজার্ভ ব্যাংকের তৈরি করার কথা বলা হয়। প্রদেশগুলোর জন্য তোমার যে সিভিল সার্ভিসের পিএসসি তৈরি করার কথা বলা হয়। এর আগে যেটা পিএসসি তৈরি করার কথা বলা হয়েছিল সেই সময় আমরা জানি 1926 সালে কেন্দ্রীয় পিএসসি হয়েছিল, যেটাকে আমরা বর্তমানে ইউপিএসসি বলি। প্রদেশগুলোর জন্য পিএসসি, যেটা আমাদের রাজ্যের যেমন পিএসসি রয়েছে, এই ধরনের পিএসসি তৈরি করার কথা 1935 সালের আইনে বলা হয়, ঠিক আছে। এবং পরবর্তীকালে ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগটা এখান থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, তো এখানে কি কি বলা হলো, ভারতবর্ষে এই প্রথম সরাসরি নির্বাচনের কথা বলা হলো। দ্বিতীয় হচ্ছে কি কেন্দ্রের জন্য আলাদা আইন, রাজ্যের জন্য আলাদা ব্যবস্থা করার কথা বলা, অর্থাৎ তালিকা করার কথা বলা হলো। যেখানে যেখানে কেন্দ্র আর রাজ্য সমন্বয় রেখে কাজ করবে সেখানে যৌথ তালিকার কথা বলা হলো। অর্থাৎ এক কথায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা হলো। আচ্ছা, এবার থেকে হচ্ছে কি স্যার, মহিলা, কৃষক, শ্রমিকদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা করা হলো, ঠিক আছে। আর কি স্যার, পিএসসি অর্থাৎ রাজ্যের বা প্রদেশগুলোর সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে পিএসসির কথা বলা হলো। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো 1935 সালে ভারত শাসন আইনে ছিল এবং এরই প্রেক্ষাপটেই কিন্তু ভারতবর্ষের সবথেকে বেশি পরিমাণে সংবিধানে কিন্তু তুলে ধরা হয়েছিল। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা, হ্যাঁ। তো এই ভিডিওতে আমরা কত স্যার তোমার হচ্ছে 1861 সাল থেকে 1935 সালের আইন পর্যন্ত জানলাম। অর্থাৎ এর পরবর্তীতে ব্রিটিশদের যে কার্যকলাপ একদম ভারতের সংবিধান তৈরি করা পর্যন্ত সেই ভিডিওটা আসবে। অর্থাৎ এই প্রথমের লাস্ট ভিডিও কিন্তু আরেকটা আসতে চলেছে, ঠিক আছে। এর পরবর্তীতে আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এইখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ভিডিওতে আমরা মানে ক্রোনোলজিক্যালি আইনগুলো আমরা জানছি যে কিভাবে এই আইনগুলো করা হয়েছে। এই ভিডিওতে আমরা কি দেখলাম যে 1858 সালের আইনের 3টা সংস্কার হয়। কত স্যার, 1861, 1892 এবং হচ্ছে 1909। আচ্ছা, 1861 সালের একটা কথা এখানে বলা হয়নি, পরে আমার মাথায় এসছে, এখন রিমাইন্ডার আসলে আমি বলে দিই। 1861 সালের আইনের অনুযায়ী ভারতবর্ষে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। এর আগে যে সুপ্রিম কোর্ট ছিল সেটা সারা দেশের জন্য ছিল না, আমি আগে বলেছি, সেটা শুধুমাত্র কলকাতার জন্য। এবার সারা দেশের প্রতিটা প্রদেশের জন্য আলাদা আলাদা হাইকোর্টের কথা বলা হয় এবং ভারতবর্ষের প্রথম হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট 1862 সালে। এবং এই 1862 সালে আরও দুটো হাইকোর্ট তৈরি হয়েছিল, একটা হচ্ছে মাদ্রাজ, একটা হচ্ছে বোম্বাই। এবং 1864 সালে ইলাহাবাদ হাইকোর্ট তৈরি হয়েছিল এই 1861 সালের আইন অনুযায়ী। তো এই কথাটা তখন বলা হয়নি বলে এখন বলে দিলাম। এরপরে সংশোধন গিয়ে কি স্যার, 1992, এই 1892 এবং 1909, ঠিক আছে। তারপর 1909-এর পর আলাদা আলাদা আইন এসেছিল এবং এই আইনের উপরে 1919 সালের আইনটা হচ্ছে একটা এবং 1935 সালের আইনটা হচ্ছে একটা। এই 1935 সালের আইনটা যেটা হয়েছিল সেটা হচ্ছে বেশ কিছু তোমার যে ব্রিটিশদের কার্যকলাপের ভিত্তিতে, সেগুলোকে কি সাইমন্স কমিশনের রিপোর্ট যেটা 1928 সালে হয়, তারপরে যে গোল টেবিলের 3টা বৈঠক 1930, 1931, 1932,
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি রামসে ম্যাকডোনাল্ডের, তারপর হচ্ছে 1934 সালে হচ্ছে কি স্যার হোয়াইট পেপার রেজুলেশনস, এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে 1935 সালে আইন হয়। সাইমন্স কমিশনের রিপোর্ট যে দিয়েছিল সেখানে যেহেতু কোনো ভারতীয় সদস্য ছিল না, সেই জন্য মতিলাল নেহরুর নেতৃত্বে একটা কমিশন করা হয়েছিল এবং সেই কমিশনের কাজই হচ্ছে কীভাবে ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থাকে ভারতীয়রাই নিজেরা এগিয়ে নিয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা 1935 সালের আইন পর্যন্ত পড়লাম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো, আশা করছি তোমাদের ওকে ভালো লাগছে। এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো হচ্ছে কীভাবে ব্রিটিশরা আস্তে আস্তে ভারতের ক্ষমতা ছাড়লো এবং ভারতীয়রা নিজের সংবিধান তৈরি করার মাধ্যম দিয়ে একটা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো। ঠিক আছে, চলো তাহলে, ধন্যবাদ।